তিনটা জোনে দেখাইছে। প্রথমটা হলো ফিডিং জোন, যেটা ক্রিল থেকে এই পর্যন্ত, যেটার ব্যাপ্তি। আরেকটা হলো নিটিং জোন, সেটাও ম্যাডাম দেখাইছে। এখানে যে নিডল থাকে, সিলিন্ডার থাকে, ক্যাম থাকে, তার পাশাপাশি এখানে নিডলকে সাপোর্ট দেওয়ার জন্য সিঙ্কার থাকে, সিঙ্কারকে পরিচালনা করার জন্য সিঙ্কার ক্যাম থাকে। দেখছি আমরা এই নিটিং জোনের মধ্যে কাপড় তৈরি হয়ে যাওয়ার পর কাপড়কে ইউনিফর্ম টেনশনের নিচে টানার জন্য এবং রোল তৈরি করার জন্য থাকে আমাদের উইন্ডিং জোন অথবা ফেব্রিক টেক ডাউন জোন, যেখানে ফেব্রিককে ইউনিফর্ম টেনশনের নিচে টেনে রোল তৈরি করা হয়। আর এগুলোর পাশাপাশিও এই মেশিনের প্রত্যেকটা জোনের মধ্যে কিছু সেফটি রিলেটেড সেন্সর আছে, যেগুলোর কাজ হলো ডিউরিং নিটিং টাইম যদি কোনো আনএক্সপেক্টেড ঘটনা ঘটে তাৎক্ষণিক মেশিনকে বন্ধ করে দিবে, বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে মেশিনকে সেভ করবে। ঠিক আছে, সেই সেন্সরগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেই। ম্যাডাম বলছে সবগুলো, তারপরে আমি আরেকটু রিক্যাপ করে দিচ্ছি। এখানে যেটা আছে এটা হলো ইনলেট সেন্সর। এটা হলো ইনলেট, মানে এখান থেকে এই পর্যন্ত এই জোনের মধ্যে যদি সুতা ছেড়ে যায় তাহলে ইনলেট সেন্সর উপরে থাকার কথা, সেটা নিচে ড্রপ করবে, তখন মেশিনের ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে। আর এটা হলো আউটলেট সেন্সর। এই যে এটা আউটলেট সেন্সর, সুতা আছে বলে এটা কিন্তু নিচে পড়তেছে না, তাই না? আর যদি সুতা না থাকে তাহলে এটা নিচে ড্রপ করে পড়ে যাবে। এটাকে বলা হয় আউটলেট সেন্সর। ইন জোনের মধ্যে এটা, আউট জোনের মধ্যে এটা। এখান থেকে শুরু করে এই ফিডার পর্যন্ত যদি কোনো কারণে সুতা ছিঁড়ে যায় তাহলে ইনস্ট্যান্ট মেশিনকে বন্ধ করে দিবে। এবং এখানে টোটাল ফিডের সংখ্যা হলো 64 অথবা 50। তাহলে 50টা সুতা আছে ধরে নিচ্ছি এই মুহূর্তে। এই 50টা সুতার মধ্যে যদি একটা সুতা ছিঁড়ে যায় আর সেটা যদি স্পেসিফিক আইডেন্টিফাই করার জন্য যদি লাইট না থাকে তাহলে তো সারাদিন ঘুরতে ঘুরতে ওজু শেষ হয়ে যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে প্রত্যেকটার সাথেই কিন্তু আমাদের সেন্সর ল্যাম্প আছে, যেটা ইন্ডিকেট করতে সহায়তা করে যে এই এখানে সুতাটা ছিঁড়ল, এবং সে অনুযায়ী আমি এখানে আবার রিফিট করে নিটিং কার্যক্রম শুরু করতে পারি। অনেকের মাথায় এই মুহূর্তে আসতে পারে যে এতগুলো সুতার মধ্যে একটা সুতা ছিঁড়ে গেলে কি হবে? এতগুলো সুতার মধ্যে একটা সুতা ছিঁড়ে গেলে যদি মেশিনটা ন্যানো সেকেন্ডের মধ্যে বন্ধ না হয় তাহলে একটা ফল্ট ক্রিয়েট হবে, যেটাকে বলা হয় ক্লথ ফল আউট, যেটাকে আমরা ফ্যাক্টরিতে প্রচলিত ভাষায় বলে সেট আপ। একবার যদি মেশিনের মধ্যে সেট আপ পড়ে তাহলে দুজন দক্ষ অপারেটরের 1 ঘন্টা 45 মিনিট সময় লাগে ওটাকে নতুন করে রেডি করে মেশিনকে রান করার জন্য। তার মানে কত সেন্সিটিভ ইস্যু। এবং দক্ষ লোক লাগবে, অদক্ষ লোক দ্বারা হবে না, আধা দক্ষ লোক দ্বারা হবে না। দুজন দক্ষ অপারেটরের 1 ঘন্টা 45 মিনিট সময় লাগবে এটাকে নতুন করে নিটিং উপযোগী করার জন্য, যার জন্যে প্রত্যেক মেশিন ম্যানুফ্যাকচারার এমনভাবে সেট আপ করে দেয় যাতে ন্যানো সেকেন্ডের মধ্যে মেশিন বন্ধ হয়ে যায়, বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বা বড় ধরনের ক্ষতির হাত থেকে কোম্পানিকে সেভ করার জন্য। প্রত্যেকটা সুতাই খুব ইম্পর্টেন্ট। আমরা ব্যাপারটাকে এইভাবে দেখি, যখন এই যে সুতাগুলো আমরা দিচ্ছি তাহলে প্রথম যে সুতাটা যায় সেটাকে ফার্স্ট কোর্স যদি ধরি, সেকেন্ড কোর্স সেটা, থার্ড কোর্স সেটা, প্রত্যেকটা সুতো তো একটা করে কোর্স। এখন যদি ফার্স্ট কোর্স ফিড হলো, সেকেন্ড কোর্সের সুতাটা ফিড হলো না, তাহলে থার্ড কোর্সের সাথে ফার্স্ট কোর্সের বন্ড করবে কে? কেউই করতে পারবে? তখন এটা এবং এটা সেপারেট হয়ে যাবে না? এই যে সেপারেট হয়ে গিয়ে কাপড় পড়ে যাওয়া, এটাকে বলা হয় ক্লথ ফল আউট, যেটাকে আমরা বলি সেট আপ। প্রত্যেকটা সুতা ডিউরিং নিটিং টাইম নিরবিচ্ছিন্নভাবে মেশিনে ফিট হবে, এই জিনিসটা নিশ্চিত করতে হবে আমাকে। আর সেটা নিশ্চিত করার জন্য কাজ করে সেন্সরগুলো, বুঝাতে পারছি? আচ্ছা, এটা হলো আমাদের ফিডিং জোনের সেন্সর। আর ফিডিং জোনের সেন্সরের পাশাপাশি আমাদের নিটিং জোনের মধ্যে অনেকগুলো সেন্সর আছে। এই যে দেখা যাচ্ছে একটা ল্যাম্প, তাই না? ল্যাম্প দেখা যাচ্ছে না? এবং এখানে দেখা যাচ্ছে লম্বা একটা লোহার রড, তার মাথার মধ্যে আছে একটা নাইফ সাদৃশ্য কিছু জিনিস, যেটা সারফেস সিলিন্ডারের সারফেস কন্ট্যাক্টে আছে। যদি কোনো কারণে সেট আপ পড়ে তাহলে তো ওই জায়গায় গ্যাপ হয়ে যাবে। গ্যাপ হয়ে গেলে কি হবে? সিলিন্ডারের সারফেস কন্ট্যাক্টে থাকলেও এখন ফেব্রিকের কারণে সারফেস কন্ট্যাক্ট পাচ্ছে না, কারণ তাদের দুইটার মধ্যখানে ফেব্রিক আছে। এখন ফেব্রিকটা যদি না থাকে তাহলে ওটা সারফেস কন্ট্যাক্ট সাথে পাওয়ার সাথে সাথে মেশিনটাকে বন্ধ করে দিবে। মানে ক্লথ ফল আউট হলে ওই সেন্সরটা কাজ করবে। আর এই মেশিনের মধ্যে নিডেল সংখ্যা অনেকগুলো। নিডেল সংখ্যা বের করার ক্যালকুলেশন আমরা জানি, মেশিনের যে সিলিন্ডারের যে ডায়া তার সাথে যদি পাই গুণ করি তাহলে সারকামফারেন্স পাবো। প্রতি ইঞ্চি নিডেলের সংখ্যা, যেটাকে আমরা গেজ বলি, সেটা দিয়ে গুণন দিলে টোটাল নাম্বার অফ নিডেল বের হয়ে যাবে। এটা হলো সিঙ্গেল জার্সির জন্য। ডাবল জার্সি হলে যেহেতু 2 সেট নিডেল 2 দ্বারা গুণ করি, অনেকগুলো নিডেল এই মেশিনের মধ্যে আছে। আর আমরা আরেকটা জিনিস এই মুহূর্তে জেনে রাখি, সেটা হলো ফেব্রিকের মধ্যে ওয়েলস থাকে এবং কোর্স থাকে। এই যে যতগুলো সুতা, এগুলো হলো কোর্স। আর নিডেল দ্বারা তৈরি কিন্তু যে লম্বা ভার্টিক্যাল লাইন আমরা ফেব্রিকের মধ্যে দেখি সেটাকে বলি ওয়েলস। তাহলে একটা মেশিনের মধ্যে যে টোটাল নাম্বার অফ নিডেল থাকে 3000 নিডেল যদি থাকে তাহলে ওয়েলসের সংখ্যা 3000 হবে। একটা নিটিং মেশিনের মধ্যে যে ফেব্রিকটা তৈরি হলো সেটার ওয়েলস সংখ্যা গুণে তুমি টোটাল নাম্বার অফ নিডেল বের করতে পারবে। এখন তোমার যদি মনে হয় যে এতগুলো নিডেলের মধ্যে একটা নিডেল ভাঙলে কি এমন হয়,
তাহলে তুমি ভুল করবে নিঃসন্দেহে। কারণ এই ফেব্রিকের উইথ যদি হয় 50 ইঞ্চি, আর 50 ইঞ্চি উইথ বিশিষ্ট ফেব্রিকের মধ্যবর্তী স্থানে যদি একটা নিডল ব্রোকেন হয়, তাহলে মধ্যবর্তী জায়গা বরাবর ফেব্রিকের ফল্ট আসবে না, সেটা কোনো কাজে ব্যবহার করা যাবে। অথবা কাটিং এজ বরাবর যদি সাইডেও হয়, তাহলে তোমার ওই ফেব্রিকটা ওয়েস্ট হবে। আর একটা রোলের মধ্যে যদি লেন্থ বরাবর এতটুকু ফেব্রিক ওয়েস্ট হয়, তাহলে কিন্তু কোম্পানির লাল বাতি জ্বলে যাবে। তার মানে নিটিং মেশিনের মধ্যে যতগুলো নিডল থাকবে, প্রত্যেকটা নিডল যথেষ্ট কর্মক্ষম এবং 100% প্রিসাইজ হতে হবে, যাতে নিটিংয়ের পরবর্তী সময়ে ফেব্রিকের মধ্যে কোনো রকমের ফল্ট দৃশ্যমান না হয়। এই জন্যে প্রত্যেকটা নিডল কাজ করার জন্য সক্ষম এবং তারা যথেষ্ট প্রিসাইজ অবস্থায় আছে সেই জিনিসটা চেক করার জন্য আমাদের এখানে সেন্সরগুলো কাজ করে, যেটাকে বলা হয় ব্রোকেন অথবা ফল্টি নিডল ডিটেক্টর। যেইটার কাজ হলো ফল্টি নিডল অথবা নিডল যদি ভেঙে যায়, তাৎক্ষণিক মেশিনকে বন্ধ করে দিবে। বুঝতে পারছি? তাহলে সেট আপ ডিটেক্টর দেখলাম, নিডল ডিটেক্টর দেখলাম। আর একটা ব্যাপার এখানে রয়ে গেছে, সেটা হলো আমাদের এখানে ফ্যান। ফ্যানের কি কাজ? অনেকে দেখেই মনে করতে পারে যে এটা দিয়ে মনে হয় অপারেটরকে ঠান্ডা করে। আসলে না, অপারেটর ঠান্ডা হওয়ার পাশাপাশি আমাদের এখানে মেশিনটা যখন রানিং থাকে, আমরা সাধারণত হোয়াইট কালারের গেঞ্জি পরলে অনেক সময় দেখি যে হোয়াইট কালারের গেঞ্জির ভিতরে রেড কালার অথবা অন্য কোনো কালারের সুতা এভাবে নিট হয়ে আছে, যেটাকে আমরা বলি কন্টামিনেশন। কি বলি? কন্টামিনেশন। এই কন্টামিনেশন মানে দূষক শব্দের ইংরেজি অর্থ কি? পলিউটেন্ট। আর পলিউটেন্ট যখন এসে ফেব্রিকের মধ্যে নিট হয়ে যায়, সেটাকে আমরা বলি কন্টামিনেশন। কন্টামিনেশন যদি হয় আদার্স কোনো কালার, ফ্যাক্টরিতে যেমন এখানে আমরা রেড কালারের ইয়ার্ন চালাচ্ছি, পার্শ্ববর্তী কোনো মেশিন চলে যেটার মধ্যে হোয়াইট কালারের প্রোগ্রাম চলে। এখন এখান থেকে রেড কালারের একটা ফাইবার উড়ে গিয়ে যদি ওটার মধ্যে নিট হয়ে যায়, তাহলে অপারেটরকে বসে বসে শুয়ের মাথা দিয়ে এটা তুলবে? কতগুলো তুলবে? লাখ লাখ হাজার হাজার। সেই ক্ষেত্রে এই ফ্যানের কাজ হলো পার্শ্ববর্তী মেশিন থেকে উড়ন্ত কোনো ফ্লাই যাতে এই মেশিনে আসতে না পারে, সেই জন্য ডিউরিং নিটিং টাইম এটা ঘুরে ঘুরে বাতাস দেয় এখানে এবং উপরে। যেটা আমার এখানে অবস্থিত যতগুলো ফাইবার আছে সবগুলো ফাইবারকে বা নিটিং এখানে যে সুতাগুলো আছে সুতাগুলোকে ফরেন কোনো ফাইবারের পার্ট দ্বারা আক্রান্ত হওয়া থেকে সেভ করবে। বুঝতে পারছি? এটাকে বলা হয় লিন্ট ফ্যান। কি ফ্যান? লিন্ট এবং লিন্টাস সম্পর্কে জানি। জিনিং প্রক্রিয়া আমরা লিন্ট এবং লিন্টাস করছি। ফাইবার যেটা তৈরি করার উপযোগী, সুতা তৈরির উপযোগী, সেটাকে বলা হয় লিন্ট। আর যেটা উপযোগী না, সেটাকে বলা হয় লিন্টাস। তাহলে উপযোগী যে ফাইবারগুলো আছে সেগুলো যদি অন্য মেশিন থেকে উড়ন্ত এসে এখানে যদি নিটিং হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা কন্টামিনেশন হিসেবে দৃশ্যমান হবে। সেটা রোধকল্পে আমাদের এই ফ্যানটা ব্যবহার করা হয়। বুঝতে পারছি? তার পাশাপাশি আরও অনেকগুলো কাজ করে, যেমন অপারেটর যদি গরম লাগে সে এটার বাতাস নিতে পারে, অথবা মেশিনের পার্টসগুলো নিটিংয়ের সময় যদি এভাবে চলতে থাকে কন্টিনিউয়াসলি, সেটা গরম হয়ে গেলে সেটাকেও ঠান্ডা করতে পারে এই অংশটা। বুঝতে পারছি? এরপরে আর একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হলো এটা হলো আমাদের মেশিনের লুব্রিকেশন সিস্টেম। লুব্রিকেন্ট তেল আর লুব্রিকেটিং মানে তেল প্রয়োগের প্রক্রিয়া। তাহলে এখানে আমরা নির্দিষ্ট পরিমাণ লুব্রিকেন্ট মেশিনের মধ্যে দেই। মেশিনের প্রত্যেকটা পয়েন্টের মধ্যে যথেষ্ট পরিমাণে এই ফ্রিকশন হয়। ফ্রিকশনের কারণে কিন্তু ক্ষয় হতে পারে, ফ্রিকশনের কারণে হিট প্রডিউস হতে পারে, এবং ফ্রিকশনের কারণে একটা নির্দিষ্ট টেম্পারেচার যখন আপ হয়ে যাবে তখন সেটা কিন্তু ব্র্যান্ড করবে। তোমরা তো TMDM এর স্টুডেন্ট, এটা ভালোভাবে জানো। তাহলে ডিউরিং নিটিং টাইম আমার এই মেশিনের যে যতগুলো পার্টস আছে সেগুলোর ইফিসিয়েন্সি যেন ভালো থাকে, ভালো ইফিসিয়েন্সি দিতে পারে, এবং সেগুলো যেন কর্মক্ষম থাকে। এই জন্য মেশিনের প্রত্যেকটা ফ্রিকশন পয়েন্টের মধ্যে আমাকে লুব্রিকেন্ট সরবরাহ করতে হয়। আমাদের এখানে যে লুব্রিকেন্টটা ব্যবহার করা হয় সেটা দুই ধরনের হয়। একটা হলো ওয়াটার সলিউবল, আর একটা হলো ওয়াটার ইনসলিউবল। ওয়াটার সলিউবল লুব্রিকেন্ট আমরা সবাই জানি। ওয়াটার সলিউবল লুব্রিকেন্টের নাম শুনছো ইতিপূর্বে? কোন প্রপার্টিজের কারণে ওয়াটার সলিউবল হয় লুব্রিকেন্ট বলতে পারবা? তোমরা তো TMDM স্টুডেন্ট। লুব্রিকেন্ট থাকে না, ওটা যদি না থাকে তাহলে লুব্রিকেন্ট অটোমেটিক্যালি আমাদের ওয়াটারের সাথে মিশে যাবে। এটা জানো? ইমালসিফায়ারের নাম শুনছো? ইমালসিফায়ার কি দিয়ে তৈরি করে? হ্যাঁ, আজকে বাসায় গিয়ে স্টাডি করবা। প্রপার্টি আছে, আরটাতে অক্সিডেশন রেজিস্ট্যান্স প্রপার্টি নাই। ফ্লাশ পয়েন্ট, ফুয়ার পয়েন্ট, ফায়ার পয়েন্ট, অক্সিডেশন রেজিস্ট্যান্স প্রপার্টি পড়ছি না আমরা এগুলা? ওই প্রপার্টির যতগুলো প্রপার্টি আছে তার মধ্যে অক্সিডেশন রেজিস্ট্যান্স প্রপার্টি যদি না থাকে, সেক্ষেত্রে সেটা ওয়াটারের সাথে লুব্রিকেন্টগুলো মিশে যাবে। আমাদের এখানে নিটিংয়ের সময় ফেব্রিকের মধ্যে তেলের দাগ লাগতেই পারে।
আরও সেই তেলের দাগ যদি প্রপারলি রিমুভ করা না হয় তাহলে আফটার ডাইং সেটা আরও বেশি দৃশ্যমান হয়। এই জন্যে আমরা এই নিটিং মেশিনের মধ্যে ওয়াটার সোলিউবল লুব্রিকেন্টও ব্যবহার করি, যেটা নর্মাল ওয়াশে উঠে যায়। ফ্যাক্টরিতে যেখানে টেম্পারেচার 35 ডিগ্রি থেকে উপরের দিকে থাকে সেখানে আমরা ওয়াটার সোলিউবল ব্যবহার করতে পারি। আর যদি আমাদের মতো বুটেক্সের মতো টেম্পারেচার হয় তাহলে সেখানে ব্যবহার করা যাবে না, কারণ সেখানে তো অক্সিডেশন রেজিস্ট্যান্স প্রপার্টিজ নাই। সেখানে হাইড্রোজেন এসে এখানে মেটালের সাথে অক্সিডেশন হয়ে এখানে কিন্তু রাস্ট কোরেশন হবে টেম্পারেচার কন্ট্রোল না করার কারণে। সেই জন্য আমরা এখানে ওয়াটার সোলিউবল ব্যবহার করতে পারি না, ওয়াটার ইনসোলিউবল ব্যবহার করি। কিন্তু ফ্যাক্টরিতে যেখানে 30 ডিগ্রি টেম্পারেচারের উপরে থাকে টেম্পারেচার, সেখানে আমরা ওয়াটার সোলিউবলটা ব্যবহার করি যাতে নিটিংয়ের সময় রাস্ট কোরেশন হতে না পারে এবং নর্মালি ফেব্রিকের মধ্যে কোনো যদি অয়েল স্পট আসে তাহলে সেটাকে আমরা সহজে নর্মাল ওয়াটার ওয়াশেই রিমুভ করতে পারি। এখানে আমরা যে লুব্রিকেন্ট ব্যবহার করি সেটা হলো ওয়াটার ইনসোলিউবল, আর এটার গ্রেড হলো 18 থেকে 22 গ্রেড ভিসকোসিটি গ্রেড। ভিসকোসিটি বুঝো? সান্দ্রতা, যেটাকে আমরা বাংলায় বলি। যত ভিসকোসিটি কম হবে তত সান্দ্রতা কম হবে। প্রবাহ হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতাকে বলা হয় সান্দ্রতা। যেমন গ্রিজ, ওটার ভিসকোসিটি অনেক বেশি, এক জায়গায় রাখলে ওই জায়গায় থাকবে। কম্পারেটিভলি সয়াবিন তেলের সাথে যদি তুমি অন্য কোনো লুব্রিকেন্ট মোবিলের সাথে কম্পেয়ার করো তাহলে কোনটা সান্দ্রতা বেশি হবে? ভিসকোসিটি অবশ্যই সয়াবিন অয়েলের বা ভিসকোসিটি কম, মোবিলের বেশি। সেই হিসেবে আমাদের এখানে যেটা ব্যবহার করে সেটা হলো 18 থেকে 22 গ্রেড ভিসকোসিটি। আর এটা বিভিন্ন ব্র্যান্ডের আছে। আমরা এখানে যেটা ব্যবহার করি সেটা হলো শেল ব্র্যান্ড, পার লিটার 700 টাকা, ঠিক আছে। আর এই লুব্রিকেন্টটা মেশিনের বিভিন্ন ফ্রিকশন পয়েন্টে পৌঁছানোর জন্য এখানে স্পেশাল একটা সিস্টেম আছে, এটাকে বলা হয় পালস সনিক লুব্রিকেটিং সিস্টেম। পালস সনিক লুব্রিকেটিং সিস্টেম ফাংশন লাইক হিউম্যান হার্ট। হিউম্যান হার্ট যেভাবে বডির প্রত্যেকটা অর্গানের মধ্যে তোমার ব্লাডকে সার্কুলেট করে, এটাও ঠিক সেম একই নীতিতে এভাবে একটা নির্দিষ্ট পালসের মাধ্যমে, পাম্পের মাধ্যমে যতগুলো পাইপ আছে, এখানে যতগুলো পাইপ বাইরে থেকে দৃশ্যমান, এরকম মেশিনের প্রত্যেকটা ফ্রিকশন পয়েন্টের মধ্যে পাইপ আছে, প্রত্যেকটা পাইপের মাধ্যমে ফ্রিকশন পয়েন্টের মধ্যে লুব্রিকেন্ট পৌঁছে দেয়। বুঝতে পারছি? প্রতি মিনিটে কি পরিমাণ লুব্রিকেন্ট পাঠাবে সেটাও আমরা এখান থেকে এই অপারেটিং প্যানেল থেকে কন্ট্রোল করতে পারি। কম যদি বেশি দিলে ওভারফ্লো করে ফেব্রিকে আসে তাহলে আমরা ফ্লোটাকে কমিয়ে দিই। আবার যদি বেশি হিট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ফ্লোটাকে বাড়িয়ে দিই, সেটা এখান থেকে করা যায়। আর একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় ইউনি ওয়েভ, যেটা এয়ারের মাধ্যমে হয়। তো সাধারণত দেখা যায় অনেক ফ্যাক্টরিতে এয়ারের প্রেশার না থাকলে মেশিন বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের এখানে এয়ার না থাকলেও পালসনিক সিস্টেমে লুব্রিকেটিং করতে পারি মেশিনের মধ্যে। বুঝতে পারছি? এরপরে আমাদের আর বিশেষ কিছু নাই ম্যাডাম, সব কিছুই বলে গেছে। একটা আছে, সেখানে দুটো রোলার আছে। রোলারের মাধ্যমে আমরা ফেব্রিকটাকে নিচে ক্লথ রোলারের মধ্যে জড়াই, কিন্তু ক্লথ রোলারের মধ্যে একটা নির্দিষ্ট টায়া পর্যন্ত ফেব্রিক জড়াবে। জড়াতে জড়াতে যদি বড় সাইজ হয়ে যায় তাহলে তো দেখা যাবে যে ক্লথ রোলার মেশিনের দরজা জানালা ভেঙে তারপরে বের হয়ে যাবে না। এই জন্য নির্দিষ্ট ডায়ামিটার পর্যন্ত ক্লথ জড়ানোর পরে এখানে একটা ক্লথ রোলিং ডিটেক্টর সেন্সর আছে, যেটা একটা নির্দিষ্ট ডায়ামিটার হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি মেশিনকে বন্ধ করে যায়, যার ফলে অপারেটর বুঝতে পারে যে আমার এখন রোল কাটার সময় হয়ে গেছে। সে রোল কাটে, আবার নতুন করে রোল করার জন্য এটাকে প্রিপেয়ার করে দেয়, মেশিন তখন আবার রান করলে চলতে থাকে। বুঝতে পারছি? আর একটা জিনিস ম্যাডাম তোমাদেরকে এটা গুরুত্ব সহকারে বলছে দেখার জন্য, সেটা হলো বিডিকিউ পুলি। জিএসএম খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যখন কোনো বায়ার তোমাকে একটা ফেব্রিক প্রোডাকশন করতে বলবে তখন তোমার প্রথম কোশ্চেন হবে যে এই ফেব্রিকটা কী ধরনের ফেব্রিক এবং এটা জিএসএম কত। জিএসএম বলতে একেবারে খাস বাংলা আমরা বলতে পারি মোটা এবং পাতলা কাপড়, মোটা এবং পাতলা। উইন্টার সিজনে এবং সামার সিজনে যে ফেব্রিকগুলো আমরা পরিধান করি, কথা বলো না কেউ, এক একটা এক এক রকমের। যেমন সামারে যেগুলো পরি এগুলো অনেক বেশি পাতলা হয়, আর উইন্টারে যেটা পরি সেটা অনেক বেশি মোটা হয়। তো মোটা পাতলা হওয়ার পাশাপাশি আরও বিশেষ কিছু ব্যাপার আছে, যেমন এই মেশিনের গেজ। আমাদের এই মেশিনটা হলো পাওলো অরজিও ব্র্যান্ডের, পাওলো অরজিও ব্র্যান্ডের, আর এটার অরিজিন হলো ইটালি। আমাদের এই মেশিনের টায়া হলো 22, সিলিন্ডারের টায়া হলো 22, আর মেশিনের গেজ হলো 24, মানে সিলিন্ডারের প্রতি ইঞ্চিতে 24টা নিডেল আছে, আর টোটাল ফিডের সংখ্যা হলো 66, মানে 66টা ফিডার আছে এই মেশিনের মধ্যে। আমাদের যেহেতু 24 গেজের মেশিন, এই মেশিনের নিডেল এর জন্যে একেবারে অ্যাকচুয়াল কাউন্ট হলো 18 থেকে 28 কাউন্টের সুতা। 18 থেকে 28 কাউন্টের সুতা আমরা এই মেশিনে ব্যবহার করতে পারবো। এটা হলো গেজ অনুযায়ী ইয়ার্ন কাউন্টের রেঞ্জ। সেই ক্ষেত্রে আমি 18 কাউন্ট দিলে
যত বেশি জিএসএম পাবো, 28 কাউন্ট দিলে তত বেশি জিএসএম পাবো না, পাবো? তো সেই ক্ষেত্রে 18 কাউন্ট এর সুতা যদি আমি ব্যবহার করি, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম কত জিএসএম করতে পারবো, মিনিমাম কত জিএসএম করতে পারবো, সেটা ডিপেন্ড করবে আমার বিডিকিউ পুলির উপর। কিসের উপর? বিডিকিউ পুলির উপর। বিডিকিউ পুলি, এই যে বিডিকিউ পুলিটা দেখা যাচ্ছে, দেখো এই বিডিকিউ পুলি তুমি বেশি না, তুমি এদিকে আসো। ডায়ামিটার কমতেছে না, দেখা যাচ্ছে। ঘুরাও ঘুরাও, টাকা দিতে হবে না, ঘুরাইলে ঘুরে দিতে হবে। ও বাইরের দিকে ঘুরাও, হ্যাঁ ঘুরাও। ডায়ামিটার বাড়ছে না? সবাই সাইকেল চালানোর অভিজ্ঞতা সবারই আছে এখানে, তাই না? আমাদের যে সাইকেল চালানোর সময় যে আমরা প্যাডেল দিই, তার মধ্যে দুটো হুইল থাকে, একটাকে বলা হয় সামনের স্প্রোকেট হুইল, পেছনের স্প্রোকেট হুইল। যে হুইলগুলো চেন দ্বারা ঘুরে সেগুলোকে স্প্রোকেট হুইল বলে, তাই না? চেন এবং স্প্রোকেট। তাহলে আমরা গিয়ার সাইকেল চালানোর সময় যেটার মধ্যে প্যাডেল দেই, সেটার ডায়ামিটার তো ফিক্স থাকে, কিন্তু পেছনে তার ডায়ামিটার যত কমিয়ে দিই তত গতি বাড়ে, তাই না? আর ডায়ামিটার যত বাড়িয়ে দিই গতি তত কমে। তার মানে ড্রাইভার সাপেক্ষে ড্রিভেনের ডায়া যত কমে গতি তত বাড়ে, আর ড্রাইভার সাপেক্ষে ড্রিভেনের গতি যত বাড়ে গতি তত কমে। নাকি উল্টা বললাম? ঠিক বলছি। ড্রাইভার সাপেক্ষে ড্রিভেনের ডায়া যত কমবে গতি তত বাড়বে, ড্রাইভার সাপেক্ষে ড্রিভেনের ডায়া যত বাড়বে তত গতি কমবে। ক্লিয়ার? তাহলে এটাকে ড্রাইভার। আর এই বিডিকিউ পুলি কাকে ঘুরাচ্ছে? পজিটিভ ফিডারকে ঘুরাচ্ছে। পজিটিভ ফিডারকে কিসের মাধ্যমে ঘুরাচ্ছে? বেল্টের মাধ্যমে। এটাকে বলে টিথ বেল্ট অথবা টাইমিং বেল্ট। টিথ বেল্ট দাঁতযুক্ত বেল্ট, টাইমিং বেল্ট দাঁতযুক্ত বেল্ট। এই টিথ বেল্ট, টাইমিং বেল্ট ব্যবহার করার কারণ হলো যাতে স্লিপ না করে। যদি স্লিপ করে তাহলে এটা বেশি ঘুরবে, এটা কম ঘুরবে। সেই ক্ষেত্রে ফিডিংয়ের ক্ষেত্রে ভারসাম্য আসবে এবং ভারসাম্য বজায় থাকবে না। সেই ক্ষেত্রে আমাদের মেশিনের মধ্যে ফেব্রিক কোয়ালিটি রিলেটেড ব্যাপারগুলোর উপর প্রভাব ফেলবে, যার জন্য আমরা এখানে টিথ বেল্ট অথবা টাইমিং বেল্ট ব্যবহার করলাম, যেটা সবগুলো পজিটিভ ফিডার সেম গতিতে ঘুরতেছে এই ব্যাপারটা নিশ্চিত করে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে বিডিকিউ পুলি দ্বারাই কিন্তু আমরা এটাকে ঘুরাচ্ছি, তাই না? আচ্ছা, বিডিকিউ পুলি ডায়ামিটার যখন বাড়িয়ে দিব, ওটা ড্রাইভার, এটা ড্রিভেন। তাহলে ড্রাইভারের ডায়ামিটার বাড়লে ড্রিভেনের গতি অটোমেটিক্যালি বাড়বে। আর এই পজিটিভ ফিডারের কাজ হলো নিডেলকে সুতা সরবরাহ করা। ফিডিং সিস্টেম দুই ধরনের হয়, একটাকে বলা হয় পজিটিভ ফিডিং সিস্টেম, একটাকে বলা হয় নেগেটিভ ফিডিং সিস্টেম। নিডেলের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি নিডেলকে সুতা সরবরাহ করার সিস্টেম থাকে, সেটাকে বলা হয় পজিটিভ ফিডিং সিস্টেম। আর নিডেল যদি তার প্রয়োজনীয় সুতা নিজে টেনে নেয় উইদাউট অক্সিলারি, তাহলে সেটাকে বলা হয় নেগেটিভ ফিডিং সিস্টেম। তাহলে আমাদের এখানে নিডেলের রিকোয়ারমেন্ট অনুযায়ী সুতা সরবরাহ করে, যার জন্য পজিটিভ ফিডিং সিস্টেম। আর পজিটিভ ফিডিং পারপাসে যেহেতু এটা ব্যবহার হয়, সেটার জন্য এটাকে আমরা বলি পজিটিভ ফিডার। তাহলে পজিটিভ ফিডারের ড্রাইভারকে বিডিকিউ বলি। পজিটিভ ফিডারের ড্রাইভারটা ডায়ামিটার বাড়লে এটার গতি বাড়বে, আর এটার গতি বাড়লে এটা সুতা সরবরাহ বাড়াবে। সুতা সরবরাহ বাড়ালে বড় সাইজের সুতা সরবরাহ করার কারণে বড় আকারের লুপ হবে, ঠিক আছে? আর যদি এখানে ডায়ামিটার কমিয়ে দিই তাহলে এটাকে কম ঘুরাবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে সুতা সরবরাহ কমে যাবে। সুতা সরবরাহ কমে গেলে আমাদের এখানে লুপের সাইজ ছোট হবে। লুপের সাইজ ছোট হওয়া মানে লুপের সাইজ যদি বড় হয়, তাহলে ধরে নিচ্ছি 1 স্কোয়ার ইঞ্চিতে লুপ হবে 50টা। আর লুপের সাইজ যদি তার চেয়ে ছোট হয়, তাহলে 1 স্কোয়ার ইঞ্চিতে লুপের সাইজ হবে 60টা। তাহলে লুপের সাইজ বেশি হওয়া মানে ইউনিট এরিয়াতে সুতার পরিমাণ বেড়ে যাওয়া, আর সুতার পরিমাণ বেড়ে যাওয়া মানে ইউনিট এরিয়ার ওজন বেড়ে যাওয়া। তার মানে লুপের সাইজ ছোট হলে তথা স্টিচ লেন্থ কম হলে জিএসএম হাই হয়, আর স্টিচ লেন্থ যদি বেশি হয় জিএসএম লো হয়। সহজ কথায় স্টিচ লেন্থের সাথে জিএসএম এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। বুঝতে পারছি? তাহলে সুতা এখানে ফিট করার পরে জিএসএম কমে বাড়ে। আমি মনের মাধুরী মিশিয়ে ওখানে বিডিকিউ পুলের ডায়ামিটার বাড়ায় দিলাম, আর জিএসএম কম বেশি হয়ে যাবে না, ব্যাপারটা কিন্তু তা না। আমার এখানে যে নিডেলটা উপরে উঠতো এবং নিচে নামতো লুপ তৈরি করার ক্ষেত্রে, তার উপরে উঠা এবং নিচে নামার ব্যাপারটা কিন্তু ফিক্স। এর মধ্যে কি আমরা এখানে হাত দিছি? তাহলে হঠাৎ করে মনে করো বিডিকিউ পুলের ডায়ামিটার বাড়িয়ে দিয়ে সুতা বাড়িয়ে দিলাম, তাহলে ঘটনা কি হবে? বাচ্চা পোলাপানকে ভাত খাওয়ায় না, এই পুরো মুখ লেগে যায় না? সুতা দ্বারা নিডেলের অবস্থা তো তাই হবে। যা নিতে পারে তার চেয়ে বেশি দিলে কি হবে? নিডেলের মাথায় গিয়ে সুতা প্যাঁচ লেগে যাবে না? যাবে কি না? আবার ওখানে গিয়ে বিডিকিউ পুলের ডায়ামিটার হঠাৎ করে কমাই দিলাম। এখন নিডেল লুপ তৈরি করার জন্য আগে যতটুকু নিচে নামতো ততটুকুই তো নামবে, নাকি কনসিডার করবে সে? তো নামতে গিয়ে সুতা পাবে, সবগুলো সুতা ছিঁড়ে যাবে না?
তাহলে ওখানে বিডিকিউ গুলোর ডায়ামিটার কমানো বাড়ানোর পাশাপাশি ক্যামের বডিতে রেগুলেটরের মতো দেখা যাচ্ছে। দেখো বর্তমান সময়ে ফ্যানের রেগুলেটরের মতো দেখতে, কেউ ঘুরেও না দয়া করে, রেগুলেটরের মতো। এই রেগুলেটরকে যখন আমরা ঘুরাবো তখন ওটার সাথে সামঞ্জস্য রেখে রেগুলেটরকে ঘুরিয়ে আংশিক নিডেলকে উপরে তোলা যায়, আবার আংশিক নিডেলকে নিচে নামানো যায়। তুমি আবার ধরে নিও না এটার অ্যামাউন্ট এত বড়। তোমার গায়ের মধ্যে যে গেঞ্জিটা আছে তার মধ্যে লুপ আছে না, তোমাকে যদি বলে খালি চোখে একটা লুপ খুঁজে বের করো, তুমি খুঁজে বের করতে পারবে না। তাহলে লুপের সাইজ কত বড়? অনেক বড় না? অনেক ছোট। তাহলে সেই লুপের সাইজ যদি এত ছোট হয় তাহলে স্টিচ লেন্থের অ্যামাউন্ট কমানো বাড়ানোর জন্য সেই অ্যামাউন্ট কতটুকু হবে? অনেক কম হবে না? এই অনেক কমই রেগুলেটর থেকে কন্ট্রোল করা হয়। এটাকে বলা হয় স্টিচ লেন্থ কন্ট্রোল রেগুলেটর অথবা ইন্ডিভিজুয়াল স্টিচ লেন্থ রেগুলেটর। ওখানে যদি বিডিকিউ ফুলের ডায়ামিটার কমিয়ে বাড়িয়ে দেই তাহলে এখানে ইন্ডিভিজুয়াল এগুলোকে ঘুরিয়ে এটা ডায়ামিটার অনুযায়ী সুতার সরবরাহ অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নিতে হয়। বুঝতে পারছি? তাহলে এটা হলো আমাদের মডার্ন সার্কুলার সিঙ্গেল জার্সি নিটিং মেশিন। একটা প্রোগ্রাম রান করার পূর্বে মেশিনকে প্রিপেয়ার করতে 3 ঘন্টা সময় লাগে। আর 3 ঘন্টা রান করার পরে এই মেশিনের মধ্যে যে প্রোগ্রামটা রান হয়েছে সেটার কোয়ান্টিটি হলো 250 টন 200 টন এরকম। তাহলে 200 দেখা যায় যে একবার সেটিং দেওয়ার পরে এটা 3 মাস যাবত 24 ঘন্টায় চলতে থাকে। ফ্যাক্টরিতে গেলে ফ্যাক্টরিতে কখনো মেশিন বন্ধ হয়, শুধু রোল কাটার সময় বন্ধ হয়, আর অপ্রত্যাশিতভাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন মেশিন বন্ধ হয়। আর না হয় তুমি এবার মেশিনের বডিতে হাত দিতে পারবে না, এত গরম হয়ে যায়। দুধ থেকেও কিন্তু বডির টেম্পারেচার তোমার গায়ে লাগবে, এত টেম্পারেচার থাকে। বুঝতে পারছি? এমনও রেকর্ড আছে যে 1 মাস যাবত মেশিন চলতেছে, শুধু রোল কাটার সময় আর প্রবলেম হওয়ার সময় মেশিনটা বন্ধ হয়েছে। তাহলে এত ছোট ছোট প্রোগ্রাম তোলে না 50 কেজি 20 কেজির প্রোগ্রাম যে বারবার প্রোগ্রাম চেঞ্জ করবে আর বারবার মেশিনে গিয়ে কাজ করবে, এমন না। একটা ফ্লোরের মধ্যে একই প্রজাতির 3 ধরনের মেশিন থাকলে 250 টনের প্রোডাকশন বা 200 টনের প্রোডাকশন যখন করে তখন মেশিন 2 মাস 3 মাস 4 মাস যাবত একই সিস্টেমে রান থাকবে। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? কারো কোনো কোশ্চেন আছে? শুনো, এই যে ডিরেক্ট চলে না, দেখো খুব লো আরপিএম এ, দেখো উপর থেকে নিচ পর্যন্ত দেখো সুতাগুলো কিভাবে যাচ্ছে, পজিটিভ পিরিয়ড কিভাবে ঘুরতেছে, ওই যে ফ্যানগুলো কিভাবে ঘুরতেছে দেখো। দেখো সুতা একটা ছিঁড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু মেশিন বন্ধ হয়ে গেছে। সমস্যা